তোমার সারা বছরের টাকা কি করলে? তোমাকে দেখে তো ভদ্রঘরের সন্তান মনে হচ্ছে। আমাকে ধরে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে আমার চোখের জল আর বাদ মানছে না। অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের পানি দেখে অফিসার বলল, ভাই, ছেলেদের চোখে কান্না মানায় না, কান্না করে তো মহিলারা। আর সে মেয়েরা যদি যন্ত্রণা সহকারে কষ্ট দেয় তাহলে কি কান্না ছাড়া উপায় আছে স্যার? অফিসার আর আমি হাঁটতে থাকি। স্যার বলল, তার মানে তোমাকে কেউ কষ্ট দিয়েছে, যার কারণে তুমি এত কষ্টে আছো? তা তোমার চোখের জলই প্রমাণ করে। ঠিক কি হয়েছে বলো তো? আমি আবারও থমকে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের আগে সে আমাকে খুব ভালোবাসতো। একদিন সে আমার সাথে দেখা করে বলল, দেখো রোহান, আমার সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু আমার বাবার পক্ষে আমার পরীক্ষার ফি দেওয়ার সামর্থ্য নেই। আমি হেসে বললাম, সে কথাটা এরকম চেহারা মলিন করে বলতে হয় পাগলি? আমি কি তোমার কোনো কথা না রেখে পারছি? তুমি যা বলো সেটাই এক কথায় মেনে নিয়েছি, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি কাজল। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি জানতাম রোহান, তুমি আমার কথা রাখবে। তোমার মতো মানুষ আমার জীবনে এসেছে। আসলে আমি ভাগ্যবান। আচ্ছা হয়েছে, আর বলতে হবে না। এখন চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। তোমার চেহারার কি অবস্থা করেছো? এই বলে আমি কাজলের হাতটি ধরে রওনা হলাম। স্যার বিশ্বাস করেন, আমি তাকে এইচএসসি হতে অনার্স পাস করিয়েছি। তার ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক যত খরচ সব দিয়েছি। খুব ভালো কাজ করেছেন। তারপর কি হলো? স্যার, আমাদের বিয়ের পর অবশেষে আমি ওকে একটা কাপড় সেলাই করার মেশিন কিনে দিয়েছি। ছোট্ট একটা পরিবার হয় আমাদের। একদিন, মারে, আমি কি আর জীবনেও চোখে দেখবো না? জানি না কি দোষ করেছি। আর যদি আমার একটা ছেলে থাকতো, সে কি আমার অপারেশন করাতো না? কাজল বাবার কথা শুনে বলল, বাবা তুমি এত চিন্তা করো না তো। আমি তোমার জামাইকে বলছি, সে যেভাবেই হোক টাকা জোগাড় করে দেবে বলেছে। সে কি আর এই টাকা দিতে পারবে? সে যে চাকরি করে তাতে মাসে 30-35 হাজার টাকার মতো পায়। জামাই কি এই টাকা দিতে পারবে? বাবা, ও কি কোনোদিনও আমাকে কোনো ব্যাপারে না করেছে? সে যখন বলেছে দেবে তো দেবেই। আমি রোহান আসলে বলবো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আজ আসি। বলেই দুজনে ওঠে। কাজল তার বাবাকে ধরে নিয়ে যায়। রাতে যখন আমি অফিস শেষ করে বাড়িতে আসি, তখন কাজল আমাকে বলল, তোমাকে যে বলেছিলাম আমার বাবার চোখের অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে, টাকার কি ব্যবস্থা করতে পেরেছো? আমি অলরেডি অফিসে কথা বলে রেখেছি। অফিস থেকে আগামী সপ্তাহে লোন দেবে বলেছে। তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। আর আমি কাজলের থুতনি ধরে বললাম, একবার বলেছো আমার মাথায় আছে শোনাবো। এখন কি ডিনার রেডি আছে? হ্যাঁ আমার সোনা জামাই, আপনার জন্য সব রেডি। এখন গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। স্যার, আমি ওর বাবার অপারেশন করেছি। বুঝতে পারছি। তুমি একজন ভালো স্বামী। তাহলে এসব কিভাবে হলো? স্যার, এর পরের সপ্তাহে আমার হাতে টাকা ছিল না। তুমি জানো যে আমার বান্ধবী আর বন্ধুরা আসবে। তোমাকে বাজার আনতে বলেছি, আনুনি কেন? তুমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে আমাকে ছোট করলে। আমি রাগ কন্ট্রোল করে বললাম, তুমি এভাবে কেন বলছো? আমি তো জানতাম যে ওরা হঠাৎ আসবে। তাছাড়া তুমি জানো, গত সপ্তাহে তোমার বাবার অপারেশন করাতে গিয়ে আমার পকেটের অবস্থা ভালো না। সেজন্য মূলত। আমার কথা শেষ হতে না হতে কাজল বলল, ও এখন তুমি বাজার আনতে পারোনি সেটা কিছু না, তুমি বাবাকে অপারেশন করিয়েছো সেটা দেখিয়ে দিচ্ছ। বাহ, ভালো তো, এটাই তো করবে। তোমাকে কিন্তু আমি এই ব্যাপারে ছাড় দেব না, কারণ আমার বন্ধু বান্ধবীদের চোখে আমি যাকে বিয়ে করেছি সে অনেক বড় লোক, কিন্তু ওদের কাছ থেকে আমি যে অপমান হয়েছি তা তোমাকে সুদে আসলে ফেরত দেব। আমি কাজলের কথা শুনে হতভাগ। কি বলছো তুমি এসব? সামান্য ব্যাপারে তুমি এত সিনক্রিয়েট করছো কেন? তুমি তো এমন ছিলে না, হঠাৎ এমন আচরণ করছো কেন? তোমার জন্য সামান্য হতে পারে, এর সেই দেখে আমি ছাড়বো। এই বলে কাজল সেখান থেকে সরে যায়। তারপর আমি আমার মোবাইল নিয়ে ওর বান্ধবী রাফিকে কল দিই। রাফিকে সব কথা খুলে বললাম। সে আমাকে যা বলল তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। রাফি আমাকে বলল, ভাইয়া, ঘটনা যেহেতু বেশি বেগতিক তাই আর না বলে থাকতে পারছি না। কাজলের সাথে বাপ্পির সম্পর্ক চলছে আজ 2 মাস। তারা বিয়েও করবে বলেছে, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না, তাই হয়তো আপনার সাথে এরকম ব্যবহার করছে। আপনি আমি বলছি বলে বলিয়েন না। আমি আর কিছু বলতে পারলাম না, মুখ দিয়ে যে কোনো কথাই বের হচ্ছে না। ফোনটা কেটে দিয়ে ভাবছি, কার জন্য কি করলাম, কি অপরাধে করলো এমনটা। পরের দিন পুলিশ আসে আমার বাড়িতে। আমাকে ডাকলে আমি বের হই। আমি পুলিশ দেখে সালাম দিয়ে বললাম, স্যার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে, কোনো সমস্যা? অফিসার বলল, আপনার বিরুদ্ধে আপনার বউ নারী ও যৌতুক মামলা দিয়েছে। কথাটি শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। পায়ের নিচে যেন মাটি সরে যাচ্ছে। এমন সময় কাজল এসে বলল, স্যার, এই লম্পটটাকে নিয়ে যান। ও আমাকে এখানে তিলে তিলে শেষ করে দিল। আমি ওর সাথে আর সংসার করতে চাই না, নিয়ে যান। আমি কিছুই বললাম না। অফিসার আমাকে সাথে যেতে বলল। আমিও চলে যাই। তারপর থেকে তো আপনি সব জানেন স্যার। স্যার বিশ্বাস করেন, আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা আংটিও দেয়নি, আর সে কিনা আমাকে যৌতুক মামলা দেয়। সবকিছু বুঝেছি, ঠিক আছে, বাকি কথা জেলখানায় গিয়ে শুনবো। এই বলে আমাকে নিয়ে যায় জেলখানায়। আমাকে হাজতে রেখে দিয়ে অফিসার বের হতে আমি বললাম, স্যার, একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ বলো। স্যার, আমি যেন আর কখনো এই হাজত থেকে না বের হতে পারি। মিনিমাম 10 বছর আমি অন্তত এখানে থাকতে চাই। কেন তুমি এমনটা চাও? মানুষ তো চাই কম সাজা হোক। কারণ হলো, জীবনে না পেলাম বাবা মার কাছে স্থান, না পেলাম বউয়ের কাছে। আমি দীর্ঘ 6টা বছর দুধ কলা দিয়ে কালো
লালসা পুষেছি। আচ্ছা দেখা যাক কি হয়। একটু ভেবে দেখতে হতো আমার জীবনসঙ্গী আসলে কি আমাকে মানসিক শান্তি দেবে, তার পরিবার কেমন, বংশ পরিচয় কেমন, যদিও সে কুৎসিত হোক তারপরও যেন ভদ্র হোক। ভালো থেকো বলেই স্যার আমাকে রেখে বের হয়ে যায়। আমি গুটিসুটি মেরে এক কোণে বসে থাকি, ভাবছি কি করলাম আর কি পেলাম। আর এখানেই একটা ছেলের জীবনের ইতিহাস দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বর্তমান সময়ে এখন হাজারো এরকম মামলা হয়, কিন্তু 90% মিথ্যে, যার কারণে হাজার হাজার যুবক তার পরিবার নিজের কর্মজীবন ছেড়ে চলে যায় অন্ধকারে অভিশপ্ত কারাগারের জগতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।